আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। অভিনেত্রী সায়নী ঘোষের এমন স্লোগানে সাড়া দিল না পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভোটার। বরং খেলা হবে বলে হুমকি দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল। আনন্দবাজারের হেডলাইন হয়ে গেল দুর্গের পতন। গেরুয়া ঝড়ে তাই প্রথমবারের মতো বাংলায় ফুটেছে পদ্ম। অপ্রত্যাশিত বড় জয়ে নবান্নের মসনদে বসতে চলেছে বিজেপি। মসনদে বসার জন্য যে 147 আসন দরকার তা ঝড়ের প্রথম ঝাপটায় নিশ্চিত করে ফেলেছে মোদী আর অমিত শাহের বাহিনী। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সারা ভারত জুড়ে চলছে দিদির এমন বিদায় নিয়ে চুল চেরা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন 5 দিদিকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, খান খান হয়ে গেছে দিদির সাম্রাজ্য। আবার জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। গঙ্গার পাড় থেকে বঙ্গের নির্বাচন নিয়ে আলোচনার ঝড় সীমান্ত পেরিয়ে পদ্মা এবং মেঘনা পারে মানে ঢাকায়ও বেশ জমে উঠেছে। তবে সে আলোচনা একেবারেই ভিন্ন। ঢাকায় আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির আধিপত্য বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে তা নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশকে চাপের মুখে পড়বে। প্রশ্ন উঠেছে সীমান্ত থেকে পানির মতো দৃশ্যমান সমস্যাগুলো নিয়ে কি দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন মেরুকরণ দেখা দিবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যু এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন করে জটিল হবে মোদী তারেক সম্পর্ক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বহু বছর আগে অটল বিহারী বাজপেয়ী আক্ষেপ করে বলেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি গড়তে পারছে না। এটা তার জন্য ছিল অত্যন্ত কষ্টের। দেশের প্রয়াত এই প্রধানমন্ত্রীর আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। রাত 10টা পর্যন্ত ভারতের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 293টি আসনের মধ্যে 208টি আসনে পদ্ম ফুল ফুটে গেছে, যেখানে মমতার তৃণমূল কংগ্রেস মাত্র 79টি আসনে জয় পাচ্ছে। অথচ সরকার গঠনের জন্য দরকার 147টি আসন। ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান হতে চলেছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলার শেষ লেখা বার্তা দিয়েছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খেলা হবে স্লোগান দেন, যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সেই স্লোগানের জবাবে বিজেপি এবার লিখলো খেলা শেষ। দলের এই জয়কে স্মরণীয় আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনটি কয়েকটি কারণে বেশ ব্যতিক্রম ছিল। প্রথমত, পশ্চিমবঙ্গ বরাবরই রাজনৈতিক সহিংসতার জন্য পরিচিত। বিশেষ করে নির্বাচনী সহিংসতা ওই রাজ্যের এমন একটি বাস্তবতা যা সব দলের শাসনামলে কম বেশি বজায় থেকেছে। সেই জায়গায় রাজ্যে এবারের ভোট হয়েছে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে। 2 দফার ভোট গ্রহণে গোটা রাজ্যে একটিও সহিংসতাজনিত মৃত্যুর ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কিছু সংঘাত ছাড়া খুব বড় কোনো গন্ডগোলের খবরও নেই। এটি পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা। ভোট পড়ার হারও ছিল একটি অনন্য রেকর্ড। পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে 2 দফা মিলে ভোট পড়েছে 92.47%। দেশটির স্বাধীনতার পর থেকে রাজ্যে কোনোদিন কোনো নির্বাচনে এত বেশি হারে ভোট পড়েনি। ভোটগুলোর জরিপগুলো আগেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। মমতা অবশ্য এক্সিট পোলগুলোকে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন তৃণমূল 220টিরও বেশি আসন জিতবে। তবে এবার বুথ ফেরত জরিপের সংখ্যাগুলোই সঠিক প্রমাণিত হয়েছে। বাংলায় গেরুয়া ঝড়ে পদ্ম ফুটেছে। এতটাই ফুটেছে, আনন্দবাজার তৈরি করা ম্যাপে গেরুয়া রঙের ছড়াছড়ি, সবুজের দেখা মেলা ভার হয়ে গেছে। পদ্ম ফুলের এমন জোয়ার নিয়ে ব্যাপক বিশ্লেষণও চলছে। আমাদের বিশ্লেষণ হলো, মমতার এতদিনের শক্তি ছিল 3 মা, মাটি, মানুষ। এই 3 মকে টেক্কা দিতে গেরুয়া দল এবার হাজির করেছিল নতুন 5 ম।
এগুলো হলো মুসলিম, মহিলা অভিবাসী বা মাইগ্রেন্ট, মতুয়া সম্প্রদায় এবং বিজেপির শক্তিশালী নির্বাচনী যন্ত্র বা মেশিনারি। দীর্ঘদিন ধরে নারী ভোটাররা তৃণমূলের সাফল্যের অন্যতম ভিত্তি ছিল। ভাগ্যশ্রী থেকে কন্যাশ্রী, নারীদের জন্য গত এক দশকে মমতা এমন বহু কল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন, কিন্তু আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনা বড় ইস্যু হয়ে ওঠে, যেখানে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। এমনকি পানিহাটি আসন থেকেও ওই ঘটনার শিকার নারীর মাকেও প্রার্থী করা হয়। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের প্রায় 27% মুসলিম ভোটার ক্ষমতার সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2021 সালে মুসলিম প্রধান আসনগুলোতে তৃণমূলের বড় জয়ের পেছনে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ বড় কারণ ছিল। কিন্তু 2026 সালে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ভোটের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কুড়াল মেরেছে তৃণমূলের মুসলিম ভোটে। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা এখন সবাই আঁচ করতে পারছে। ফলে এখন সবার নজর ধীরে ধীরে দলটির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দিকে সরছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবরই বলেছেন কোনো এক বাঙালি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের তোলা বহিরাগত তত্ত্বের পাল্টা জবাব দিতে অমিত শাহের এই মন্তব্য ছিল। বিজেপির জয় পেলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ইন্ডিয়া টুডে। রাজ্যের শীর্ষ পদের জন্য বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার নাম উঠে এসেছে। বর্তমান ভোট গণনার ট্রেন্ড অনুযায়ী এই সব প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। কারা তারা? অবধারিতভাবে সবার আলোচনায় প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন বর্তমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মাত্র কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে সসম্মানে বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার কথা বলে বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এই শুভেন্দু অধিকারী একসময় মমতার দলেই ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ডান হাত ছিলেন তিনি। 2021 সালের নির্বাচনের মাত্র কয়েক মাস আগে 2020 সালের ডিসেম্বরে তার বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেত্রীর জন্য বড় ধাক্কা ছিল। সে সময় নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু আলোড়ন ফেলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে অন্যতম নাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আরএসএস এর আদর্শে গড়ে ওঠা অভিজ্ঞ নেতা 2024 সাল থেকে রাজ্যসভার সদস্য। বিজেপি কোনো বাঙালি মুখ বেছে নিতে চাইলে শ্রমিক ভট্টাচার্য হবেন অন্যতম সেরা বিকল্প। এরপর উঠে আসছে সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তর নাম। এছাড়া আছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনের পর তিনি দল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন, তবে গত জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাকে আবারও মূলধারায় ফিরিয়ে আনা হয়। রাজ্য বিজেপির আরেক সাবেক সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ থেকে কাউকে শীর্ষ পদের জন্য বেছে নিতে চাইলে তিনি অন্যতম পছন্দ হতে পারেন। দ্য ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে দুইজন নারীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর পদে জায়গা দিয়েছেন। একজন হলেন অগ্নিমিত্র পাল। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র বাংলা বিজেপি মহিলা মঞ্চের প্রধান ছিলেন। খুব দ্রুতই রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি। আরেকজন নারী হলেন রাজ্যসভার সদস্য নামকরা অভিনেত্রী রূপা গাঙ্গুলি। সোনাপুর দক্ষিণের এমএলএ রূপা গাঙ্গুলি 2 বছর ধরে বাংলার বিজেপি মহিলা মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, 1.5 দশকের তৃণমূল কংগ্রেসের আধিপত্য ভেঙে বিজেপির এই নিরঙ্কুশ উত্থান কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণ, সীমান্ত অর্থনীতি এবং ঢাকা দিল্লি সম্পর্কেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতার এই পরিবর্তন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত হলো 4096 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার।
তাই পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বাতাস না চাইলেও ঢাকার দেয়ালে দেয়ালে আঘাত হানছে। প্রশ্ন হলো 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা আসার পরপরই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ ভারত সমীকরণ কি নতুন কোন রূপ নেবে, নাকি এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠবে? এতদিন কেন্দ্রে বিজেপি এবং রাজ্যের তৃণমূল থাকায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ইস্যুতে দিল্লি নীতির সঙ্গে কলকাতার মতবিরোধ দেখা যেত। যেমন তিস্তা চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক বাধা, আবার অন্যদিকে বিজেপির মুসলিম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। কিন্তু এবার পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এসে গেছে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার হওয়ায় রাজ্যটি কি দিল্লির কেন্দ্রীয় নীতিমালার সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে? ধরে নেওয়া যায়, কেন্দ্র যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তবে কলকাতা আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নেতিবাচক দিকও আছে, সেটি হলো কেন্দ্রীয় সরকারের কোনো বাংলাদেশ বিরোধী সিদ্ধান্ত পশ্চিমবঙ্গেও খুব সহজে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের জন্য বড় রকমের অস্বস্তির কারণ হতে পারে। শেষ বিচারে এখন কলকাতার চেয়ে দিল্লির সিদ্ধান্তই দ্বিপাক্ষিক সম্পর্কে নিরঙ্কুশ প্রভাব রাখবে। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে সামনের দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কে বড় প্রশ্ন হলো তিস্তা চুক্তির জট কি খুলবে? 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ঢাকা সফর করেন। তার সে সফরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি স্বাক্ষরের সব প্রস্তুতি শেষ হয়েছিল। শুষ্ক মৌসুমে প্রায় সমতা ভিত্তিক পানি বন্টনের সেই রূপরেখা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে আটকে যায়। এখন মমতার অনুপস্থিতিতে সেই জট খোলার একটি তাত্ত্বিক সুযোগ তৈরি হয়েছে, তবে বাস্তব পরিস্থিতি অতটাও সহজ নয়। পশ্চিমবঙ্গের উত্তরাংশে মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, যেখানে দিয়ে তিস্তা প্রবাহিত, সেখানে বিজেপি এবার ব্যাপক জনসমর্থন পেয়েছে। ফলে চুক্তি করার আগে বিজেপিকে অবশ্যই ওই অঞ্চলের ভোটারদের স্বার্থের কথা ভাবতে হবে। আবার এই বছরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এটি নবায়নও এখন একটি প্রধান ইস্যু হিসেবে দেখা দিবে, যেখানে রাজ্য বিজেপির ভূমিকা হবে নির্ণায়ক। পুরো বিষয়টি এখন নির্ভর করবে দিল্লির ভূ রাজনৈতিক সদিচ্ছা এবং বাংলাদেশের দর কষাকষির সক্ষমতার উপর। বিশেষজ্ঞরা মনে করেন 2024 সালের 5ই আগস্টের পরে তৈরি হওয়া নানা পরিস্থিতির কারণে পর্দার আড়ালের দিল্লির এমন কিছু চাওয়া আছে যেগুলো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে কাজ করবে না। এগুলো নিয়ে দর কষাকষি হবে আড়ালে। শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্যে ঘোষণা দেন শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী, তখন সেটি কেন্দ্রের অনুমতি ছাড়া হওয়ার কথা নাই। আবার পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যুগুলোকে নতুন করে সামনে আনতে পারে। এই ইস্যুগুলো বাংলাদেশের জন্য অস্বস্তিকর হলেও এগুলো কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে ঢাকা দিল্লি সামগ্রিক সম্পর্কের উপর। সম্পর্ক যদি স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ থাকে তবে এসব ইস্যু নিয়ে খুব বেশি নাড়াচাড়া হবে না, কিন্তু সম্পর্কে টানাপোড়েন থাকলে এগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পূর্ণ আশঙ্কা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে রাতের অন্ধকারে পুশব্যাকের কথা বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার যদি একই পথে হাঁটে তবে তার সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলবে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি দুদেশের জন্য স্পর্শকাতর একটি বিষয়। এখন বঙ্গরাজ্যে ক্ষমতা থাকায় বিজেপি কেন্দ্রীয় সরকারের উপর বাংলাদেশের উপর কঠোর হওয়ার জন্য চাপ প্রয়োগ করবে, যা তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে মোদী সরকার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে প্রথমবারের মতো কূটনীতিকের পরিবর্তে ঝানু রাজনীতিককে নিয়োগ দিয়েছে। নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া দীনেশ ত্রিবেদী আবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক সুপরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বর্তমানে বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ফলে কেন্দ্র থেকে ঢাকা, মাঝখানে সীমান্ত, সবখানে এখন বিজেপির একক প্রাধান্য, যেটি সরাসরি মোদির ভাষায় এক হয়ে কথা বলবে। ফলে দৃশ্যমান সীমান্ত কিংবা পানি অথবা বাণিজ্য সমস্যা থেকে শুরু করে পর্দার আড়ালের আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ইস্যু নিয়ে দিল্লি এখন ত্রিমুখী চাপ তৈরি করতে পারবে ঢাকার উপর। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো পশ্চিমবঙ্গে 2026 সালের এই নির্বাচনের ফলাফল কেবল একটি দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা
হস্তান্তর নয়, বরং এটি একটি আদর্শিক পরিবর্তনের সংকেত। এই পরিবর্তনের ঢেউ গঙ্গা পেরিয়ে বাংলাদেশের পদ্মা ও মেঘনা পাড়েও লাগবে। পশ্চিমবঙ্গের এই পদ্ম বিপ্লব শেষ পর্যন্ত দুই দেশের বন্ধুত্বকে আরো সংহত করবে নাকি বিচ্ছেদের নতুন দেওয়াল তুলবে, তার উত্তর দিবে ভবিষ্যৎ। তবে আজকের এই পরিবর্তনের দিনে একটি কথা স্পষ্ট, পূর্ব ভারতের রাজনীতি আর আগের মতো থাকবে না। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে। বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুরকে আজ থেকে বিশ্বের মানুষ চিনবে বহুল আলোচিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে, যা বাংলাদেশকে বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এই অর্জন শুধুমাত্র একটি কারিগরি মাইলফলক নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রামের ফসল। 1961 সালে যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল, তা পাকিস্তান আমলের অবহেলা, স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন এবং গত 1.5 দশকের রাজনৈতিক মেরুকরণ পেরিয়ে আজ বাস্তবায়নের পথে। অথচ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই যাত্রাকে এখন যেভাবে গৌরব হিসেবে দেখানো হচ্ছে, কয়েক বছর ধরে এটিকে ঘিরে থাকা বিতর্ক, রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তির টানাপোড়েন ছিল বেশ গভীর। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে এই প্রকল্পটি যখন থেকে গতি পেয়েছিল, তখন থেকে এর বিরুদ্ধে বাংলাদেশের অনেক রথী মহারথী ছিল মাঠে। এমনকি যে বিএনপি সরকার 28 এপ্রিল ইউরেনিয়াম লোডিং অনুষ্ঠান উদ্বোধন করলো, সেই বিএনপি বছর 3 আগে এটাকে অপ্রয়োজনীয় প্রকল্প বলেছিল। আর ইউনূসের সরকার এটাতে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে গিয়ে বিষয়টাকে লন্ডন পর্যন্ত নিয়ে গিয়েছিল। শেষমেশ রাশিয়ার কড়া আপত্তিতে পিছু হটেছিল তারা। তবে আশ্চর্যজনকভাবে এখন সেই উচ্চকণ্ঠ সমালোচকদের মধ্যে এক ধরনের কৌশলগত নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, এই নীরবতা কি প্রকল্পের অনিবার্যতার স্বীকৃতি, নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফসল? একই সাথে রাশিয়ার সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকা এবং তাদের দীর্ঘমেয়াদী অসম্মতির বিষয়টি বাংলাদেশের ভূ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রূপপুর প্রকল্পের ইতিহাস ঘাটলে দেখা যায়, এটি বাংলাদেশের স্বাধীন সত্তার সমান্তরালে বিকশিত একটি ধারণা। 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রথম প্রস্তাব গৃহীত হয়। 1963 সালে 260 একর জমি অধিগ্রহণের মাধ্যমে রূপপুরকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়। বেলজিয়াম এবং ফরাসি বিশেষজ্ঞদের সহায়তায় 1969 সাল নাগাদ 200 মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হলেও তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির কারণে তা আলোর মুখ দেখেনি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধ্বংসপ্রাপ্ত দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর প্রকল্পকে নতুনভাবে জীবনদান করেন। 1973 সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করেন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য পদ নেন। কিন্তু 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার পর প্রকল্পটি আবারও স্থবির হয়ে পড়ে। 1977 থেকে 1988 সালের মধ্যে ফরাসি কোম্পানি MS সফ্রাটম এবং জার্মান কোম্পানি লাহমেয়ার ইন্টারন্যাশনাল একাধিক সম্ভাব্যতা যাচাই করে রূপপুরকে কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে বললেও আন্তর্জাতিক অর্থায়নের অভাবে পরবর্তী সরকারগুলো এই পথে হাঁটতে পারেনি। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আসার পর জ্বালানি সংকট মোকাবেলায় পারমাণবিক শক্তিকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখা হয়।
রাশিয়ার সাথে 2009 সালে সমঝোতা স্মারক এবং 2011 সালে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আধুনিক রূপপুর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ঘটে। 2013 সালে শেখ হাসিনা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2015 সালে $12.65 বিলিয়ন মূল নির্মাণ চুক্তি বা জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। 2015 সালে চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পত্রিকাগুলো ঘেঁটে দেখা গেছে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে তার সরকারের সিগনেচার প্রজেক্ট বা উন্নয়নের আইকন হিসেবে প্রচার করা হয়েছে। দলীয় রাজনীতিতে এই প্রকল্পটিকে বঙ্গবন্ধু পরিবারের একটি অপূর্ণ স্বপ্ন পূরণ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এই প্রকল্পের মাধ্যমে একই সাথে দেশের ভিতরে তার নেতৃত্বকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মহলে বিশেষ করে রাশিয়ার সাথে একটি অটুট কৌশলগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও রাশিয়ার সাথে এই গভীর সম্পৃক্ততা হাসিনাকে ভূরাজনৈতিকভাবে একটি স্বস্তিদায়ক অবস্থানে রেখেছিল বলে তখন অনেক বিশ্লেষক মত দিয়েছিলেন। এমনকি 2023 সালে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে যখন প্রকল্পের অর্থ লেনদেন বাধাগ্রস্ত হয়, তখন শেখ হাসিনা সরকার চীনা মুদ্রার কিস্তি পরিশোধের সমাধান খুঁজে বের করে। দর্শক, রূপপুর প্রকল্পকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক ধরনের ছায়াযুদ্ধ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা এবং কূটনৈতিক সূত্রগুলোর মতে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চায়নি বাংলাদেশ রাশিয়ার প্রযুক্তিতে পারমাণবিক সক্ষমতা অর্জন করুক। ওয়াশিংটনের উদ্বেগের মূল কারণ ছিল নিরাপত্তার মানদণ্ড এবং রাশিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত নির্ভরতা। বিশেষ করে বঙ্গোপসাগরের নিকটবর্তী একটি দেশে রাশিয়ার বিশাল প্রভাব মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কৌশলের সাথে সাংঘর্ষিক ছিল। ইউক্রেন যুদ্ধের পর এই বলিটা আরো প্রকট হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন রূপপুর প্রকল্পের অর্থায়ন সরাসরি হুমকির মুখে পড়ে। প্রায় $800 মিলিয়ন ঋণ পরিশোধ ও সুদের হিসাব তখন আটকে যায়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রুশ জাহাজ উর্সা মেজরকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়া ছিল একটি স্পষ্ট ভূ রাজনৈতিক সংকেত। তবে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে বেজিং এর সহায়তা নেয়। $318 মিলিয়ন একটি কিস্তি চীনা ইউয়ানে পরিশোধের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে যে অলিখিত অক্ষশক্তি কাজ করছে, তাতে বাংলাদেশের সম্পৃক্ততা স্পষ্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিরোধিতার বিপরীতে রাশিয়া রূপপুরকে তাদের বিশ্বস্ততার প্রতীক হিসেবে ব্যবহার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং প্রকল্পের বিভিন্ন মাইলফলকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। চীনের ভূমিকা এখানে ছিল মূলত একজন ফেসিলিটেটর। যদিও চীন নিজে এই প্রকল্পে প্রযুক্তি দিতে আগ্রহী ছিল, কিন্তু রাশিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তারা পিছিয়ে যায় এবং পরবর্তীতে আর্থিক লেনদেনে সাহায্য করে। তবে এই প্রকল্পের পেছনে কেবল উন্নয়ন নয়, বরং দুর্নীতির গুরুতর অভিযোগও আওয়ামী লীগ আমলকে বিদ্ধ করেছে। 2019 সালের বহুল আলোচিত বালিশ কারণ থেকে শুরু করে প্রকল্পের মূল খরচে অতি মূল্যায়নের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার এই মেগা প্রকল্পের স্বচ্ছতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন অভিযোগ এনেছিল অন্তর্বর্তী সরকার। বিষয়টি পদ্মার পাড় থেকে চলে যায় টেমস নদীর তীর পর্যন্ত। তখন দাবি করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা $500 কোটি বেশি আত্মসাৎ করেন। বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রোপ্রাইটরি অ্যান্ড এথিক্স টিম।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি 2013 সালে বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন। এই চুক্তি থেকে তিনি 3.9 বিলিয়ন পাউন্ড বা প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছিল। অবশ্য কয়েকদিনের মধ্যে এথিক্স কমিটি এই অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। পুতিনের সাথে একটি ছবি ছিল এই অভিযোগের মূল ভিত্তি, যেটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ শুনে তখন তেলে বেগুনে জ্বলে উঠেছিল পুতিনের সরকার। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাট্রম বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। রোসাট্রম তখন দুটি আলাদা বিবৃতি দিয়ে কত টাকা কাকে দেয়া হয়েছে এবং এই প্রকল্পের পেছনে খরচ করা হয়েছিল সেই হিসেব তুলে ধরে। তারপরে দমে যায় ইউনূস সরকার, উল্টো রোসাট্রমের কাছে প্রকল্পের সময় বর্ণার আবেদনও করে। দর্শক, বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং এর মাধ্যমে কেন্দ্রটি কার্যত প্রাণ পেল। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের 33তম দেশ হলো বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল 60 বছর। এই সময় এখান থেকে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো 30 বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। কেন্দ্রটিতে একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা 1.5 বছর। ফলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার কোনো ঝক্কি ঝামেলা নেই। 1.5 বছর পর 1/3 করে জ্বালানি পরিবর্তন করতে হবে। নির্মাণ চুক্তি অনুযায়ী 3 বছরে জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, অর্থাৎ এই সময় জ্বালানি আমদানি নিয়ে কোনো চিন্তা নেই। এরপর বাংলাদেশকে জ্বালানি তথা ইউরেনিয়াম আমদানি করতে হবে। তবে সেই জ্বালানি 2 বছর পর পর পরিবর্তন করলেই চলবে। দুটি ইউনিট মিলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট, যার প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হবে। দ্বিতীয় ইউনিটের কাজ চলছে পুরোদমে। পুরো বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের শিল্প, কৃষি ও নগর জীবনে নতুন গতি আনবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার উন্নত VPR-1200 প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা জেনারেশন 3+ রিঅ্যাক্টর হিসেবে পরিচিত। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ফুকুশিমা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা। এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় উভয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে, যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো বা মানুষের ভুল সিদ্ধান্ত থাকলেও কেন্দ্রটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ থাকতে পারে। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে রূপপুর থেকে রূপান্তর। এই রূপান্তরের গল্পটি হলো বাংলাদেশের অনিশ্চয়তা থেকে সক্ষমতায় উত্তরণের এক জীবন্ত দলিল। 1961 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রকল্পটি অসংখ্যবার রাজনৈতিক প্রতিহিংসা ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার এটি শুরু করলেও আজ এটি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং পুরো রাষ্ট্রের সম্পদে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেপথ্য বিরোধিতা এবং রাশিয়ার সাথে ক্রমবর্ধমান নির্ভরতা বাংলাদেশকে এক কঠিন কূটনৈতিক পথে নিয়ে এসেছে। বহু রাজনৈতিক গালগল্পের পরেও এটি সত্যি যে জাতীয় স্বার্থের প্রশ্নে রূপপুর মতো মেগা প্রকল্পের কোনো বিকল্প নেই। সমালোচকদের নিরাপত্তা হয়তো সাময়িক, কিন্তু পারমাণবিক জ্বালানি লোডিং এর মাধ্যমে বাংলাদেশ যে নতুন উচ্চতায় পৌঁছেছে, সেখান থেকে ফিরে আসার পথ বন্ধ। ভবিষ্যতে রূপপুরের সাফল্য নির্ভর করবে এর দক্ষ ব্যবস্থাপনা এবং নিরাপত্তার কঠোর অনুসরণের উপর। রূপপুর কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আভিজাত্য এবং জ্বালানি সার্বভৌমত্বের প্রতীক হয়ে বেঁচে থাকবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।